তোর কিছু ছবি তুলে দেব? মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারত, কিন্তু আবির ভাইকে এ কথা বলার সাহস পাচ্ছিল না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তাই না চাইতেও মেঘ হেসে ফেলেছে। আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। আমরা কি এখন চলে যাব? আবির ভ্রু কুঁচকে বলে উঠল। এত স্বার্থপর কেন তুই? মেঘ চোখ বড় করে তাকিয়ে শুধালো। মানে? আবির বিরক্ত স্বরে বলল, এই যে এত কষ্ট করে এত দূরে নিয়ে আসলাম তোকে, ছবি তুলে দিলাম, একটা আবার বলতে তো পারতি দেন আপনাকে দুটো ছবি তুলে দেই, বা একটা সেলফি অত্যন্ত তুলি, যে নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা। স্বার্থপর একটা। আমি স্বার্থপর হলে আপনি হিটলার। মুখের উপর মেঘ জবাব দিয়ে ফেলছে। আবির কপালে কয়েক ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল, আমি হিটলার হলে তুই হিটলারের নানি। এই যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে। মেঘ ভেঙচি কেটে বলল, জীবনেও না। আমি আপনার মতো এত পাষাণ না। এ কথা শুনে আবির হেসে ফেলল। আচমকায় হাসাতে মেঘ বিস্ময় সমেত তাকিয়েছে। মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন, কিন্তু উনি হাসতে দেখে বেশ অবাক হয়েছে। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, সামান্য একটা কারণে গত 9 বছর তুই আমার সাথে কথা বলিসনি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার? এই যে এতগুলো বছর একটা বার কথা বলিসনি আমার সাথে, তখন একটাবারের জন্য কি নিজেকে পাষাণ মনে হয়নি তোর? হয়তো দেশে না ফিরলে এখনো কথা বলতি না। একবার মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোর এই অসীম দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে। ভেবেছিস কখনো? ভাবিসনি? মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে, ওষ্ঠদয় কাঁপছে তিরতির করে। আবির ভাইয়ের সাথে এত বছরে একবারের জন্য কথা বলতে ইচ্ছা হয়নি তার, অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা এক একটা কথা, অনুভূতিহীন আচরণ, ক্রোধিত আঁখি, তাকানোর স্টাইল, ঘন কালো চুলার গাল ভর্তি ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড় দিয়েছে তাকে। কই, এবার তো সে কথা বন্ধ করেনি। রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে। এই যে সেদিন খাতা পুড়ালো, তারপরেও আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে। তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছা হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল। মেঘ আচমকা বলে উঠল, আপনার সাথে একটা ছবি তোলা যাবে? আবির মুচকি হেসে উত্তর দিল। হোয়াই নট। ঘোরাঘুরি শেষে বাসায় ফিরছে। মেঘের হাতে অনেকগুলো কাশফুল। তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিম আর আদিকে দেখাবে, কিন্তু আবিরের কড়া নিষেধ, বাসায় নেওয়া যাবে না। বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় দুটা পিচ্চি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে। সময় চলছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশোনার অন্ত নেই। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো, সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের, ঠিক ততটাই জান্নাতের। প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় নিয়ে পড়ানো, নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া, সেগুলো সমাধান করা। 15 দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এ লড়াই। সপ্তাহখানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘের সিরিয়াল আসছে। সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে। প্রতিটা মানুষই মহাখুশি। তবে মোজাম্মেল খান তেমন খুশি না, কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে। বাড়ির সবাই হইচই করছে দেখে একসময় ধমক দিয়েই বসলেন। মেডিকেল পরীক্ষা এখনো হয়নি, এত খুশি হওয়ার কিছু নেই, সামনে পরীক্ষা, পড়তে বসে গিয়ে। আবির রুমের বাহিরে বেলকনিতে দাঁড়িয়ে নিচে সবার হই হুল্লোড় দেখছিল। তবে মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না, বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তাই দিচ্ছে না। কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না। সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখে থমকে দাঁড়ালো। শীতল চোখে তাকালো একবার। হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছে, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে। মেঘের পড়া যেমন থেমে নেই, তেমনি জান্নাতা পুরো ছুটি নেই। কিছুদিন পর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি, মোজাম্মেল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল। হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে আবির, মেঘ কি চান্স পাইছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল, দুতে হয়েছে, জগন্নাথে ওয়েটিং কেন? রাসেল পুনরায় বলল, আরে ভার্সিটি না, মেডিকেলে চান্স পাইছে কি না জিজ্ঞেস করছি। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল। রেজাল্ট দিয়ে দিছে নাকি? রাসেল সহসা উত্তর দিল, হ্যাঁ, মাত্র দেখলাম, এজন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি। আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটের রেজাল্ট দেখল।
আকস্মিক আবিরের মুখটা মলিন হয়ে গেল। রাকিব জিজ্ঞাসা করল। কি হলো, চান্স পাইনি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল। সরকারিতে আসেনি, প্রাইভেটে পড়তে পারবে। আবির সঙ্গে সঙ্গে তানভীরকে কল দিয়েছে। তানভীর বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। বাসায় কি চলছে কে জানে। হঠাৎই মিমের কথা মনে পড়ল। তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথম কলটাই রিসিভ করলো মিম। মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল। বাসার কি অবস্থা? মিম চিন্তিত স্বরে বলল। চাচ্চু আপুকে বকতেছে, আম্মু আর মামনি মিলেও থামাতে পারছে না। আব্বু, বড় আম্মু কেউই বাসায় নেই। আমাকে আর ভাইয়াকেও ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। আবির আর কিছু না বলেই কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেদিনই চাচ্চুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না। জানলে হয়তো আজ বাসা থেকে বেরি হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত। বাসার গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে। ড্রয়িং রুমে সোফায় বসে আছেন মোজাম্মেল খান। ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। চিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে। কান্নাত্তপে সামনের দিকে চুলগুলো ভেজা গালে লেপটে আছে। দৃষ্টি তার ফ্লোরের দিকে। আকলিমা খান রান্নাঘরে। ভাসুরকে থামানোর সাধ্য নেই বলেই সরে পড়েছেন। আলী আহমদ খান মালিহা খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, এখনও ফেরেনি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন। মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলেই যাচ্ছেন। তোকে এত আদর ভালোবাসি দিয়ে কি হলো? সরকারি মেডিকেলের চান্সটাই পর্যন্ত পাসনি। কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পায়নি? তোকে এতটুকু বলতেই আবির উচ্চস্বরে বলে উঠল। এই মেঘ, রুমে যা। আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোজাম্মেল খানও থেমে গেলেন। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে বকেই যাচ্ছেন। ঘুরে ফিরে এক কথায় বারবার বলছেন। এত আদর থেকে এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি। ছেলেটা যেমন ভণ্ড, মেয়েটাও এরকম হচ্ছে। সামান্য একটা ভর্তি পরীক্ষায় চান্স পেতে পারেনি, এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলে ফেলেছেন। অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধি লোপ পায়। তখন যা বলে তার বেশিরভাগই অহেতুক আর বিবেকহীন কথা। মেঘ সিক্ত আঁকিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির নিরেট কণ্ঠে পুনরায় বলল। রুমে যেতে বলেছি তোকে। মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণ বাবার ধমক খেয়েছে, এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছা নেই। তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো। যা হওয়ার হয়ে গেছে। এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি, আর এমন তো নয় যে সে পাশ করেনি। আপনার যদি পড়ানোর ইচ্ছা থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ওইখানে কোনোটাতে পড়াতে পারেন। মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনেছে। আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে, এটা ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে উনিই বলেছিলেন ডিউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন, অথচ আজ সেই মানুষটার ভিন্ন রূপ। একটা মানুষের কত রূপেই না হতে পারে। মোজাম্মেল খান রেগে বললেন। প্রাইভেট পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত টাকা মেয়ের পেছনে খরচ করতাম না। বাসা থেকে বের হতেই আশেপাশের মানুষ আমাকে প্রশ্ন করবে কেন চান্স পাইনি। কি বলবো তখন আমি? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল। আপনি কি চাইছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ ঝাড়লেই কি রেজাল্টের পরিবর্তন আনতে পারবেন? অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতে ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে, সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন। আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের। দিন রাতে এক করে চান্স পাওয়ার জন্য সে প্রশ্ন করেছিল। বাবা মা হিসেবে ওকে সাপোর্টটা আপনাদের দায়িত্ব ছিল, কিন্তু কি বলবো, আপনারা তো সন্তানের থেকেও সমাজকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। মোজাম্মেল খান নিশ্চুপ বসে আছেন। ভেতরে ভেতরে এখনও রাগে ফুঁসছেন, কিন্তু আবিরের বলা কথাগুলোর প্রতি উত্তর ছিল না বলেই চুপ করে গেছেন। হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বুঝাচ্ছেন। মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আবির একটু শব্দ করে দরজা ধাক্কা দিল, কিন্তু মেঘের কোনো সারা শব্দ নেই। অনবরত কেঁদেই যাচ্ছে, এই কান্নার কোনো অন্ত নেই। আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো, মেঘ। সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো, তারপর আবারও কান্না শুরু করলো। আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে। এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর সাথে কথা আছে, ওঠ। মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে কথা না বলে আমি যাব না।
আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি। মেঘ তবুও নড়ছে না। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো। 1, 2। মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে। মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসলো। মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো। তুই কাঁদছিলি কেন? চান্স পাসনি বলে নাকি চাচু বকছিল তাই? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবারও শুধালো। তুই মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল, প্রাইভেটে পড়াবো তোকে। কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো। শুধু বল পড়তে চাস কিনা। মেঘ মাথা নিচু করে উত্তর দিল। জানি না। এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে, কারণ ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়ায় জেএসসির পর সবার মতো পরিবারের কথায় তাকেও সায়েন্স নিতে হয়েছিল। আর সায়েন্স নেওয়া মানে বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে। সবার স্বপ্নকে বাস্তবায়ন করতেই এতদিন সে চেষ্টা করে এসেছে। আবির শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো। দেখ, যদি এমন হয় ডক্টর হওয়া তোর একমাত্র লক্ষ্য, তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে, তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস। প্রাইভেট থেকে পরেও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বেরোচ্ছেন। কিন্তু যদি মনে হয় ডক্টর হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়, তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ, শুধুমাত্র তাদের ইচ্ছা পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস, তাহলে আমি বলবো কোনো দরকার নেই। কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছাকে কখনোই মাটি চাপা দিবি না। তোর যেখানে পড়তে ইচ্ছা করি তুই সেখানেই পড়িস। কে কি বলবে সেটা আমি বুঝি নেব। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে। আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও টলমল করছে। তার আব্বুও তো কথাগুলো এভাবে বলতে পারতো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল। পৃথিবীর মানুষ কে কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। তোর ইচ্ছাটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। দিন শেষে আমি তোর মুখের মিষ্টি হাসি দেখতে চাই। দিন শেষে আমি তোর মুখে ওই মিষ্টি হাসি দেখতে চাই। কারো কথাই নয়, নিজের সিদ্ধান্ত নিবি তুই কি চাস। আবারও বলছি, তুই যা চাস তাই হবে। আবির চলে গেছে। আবিরের দেওয়া সান্ত্বনাতে আর কিছু হলো কিনা জানা নেই, তবে মেঘের কান্না থেমে গেছে। দীর্ঘ সময়ের অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপছিল। বন্যার সাথে কথা হয়নি। বন্যাকে 2 বার কল দিয়েছে, কিন্তু কোনো খবর নেই। ফেসবুক ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসছে। এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয়নি, তাই আজ সময় করে নিয়ে আইডিতে ঘুরছে। হঠাৎই চোখে পড়ল সামনে আবির ভাইয়ের জন্মদিন। মেঘ দিন গুনছে, আর মাত্র 3 দিন বাকি। কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর কখন ঘুমিয়ে পড়েছে কে জানে। কিছুক্ষণের মধ্যে মালিহা খান আর আলী আহমদ খান বাসায় ফিরেছেন। মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন, কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেননি। ছোটবেলা থেকে মেঘের ঘুম অনেক গভীর, আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে, তাই সচরাচর কেউই ডাকে না। কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে। কিছুদিন যাবতই মালিহা খানের প্রেশার বাড়তি, মাথা ভার হয়ে থাকে, চোখে ঝাপসা দেখছিলেন। আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে নিজের রুমে আসছে। এটুকু সময়ের মধ্যে আলী আহমদ খান রুমে আসেননি, হয়তো বা 2 ভাই অন্য রুমে কথা বলছেন। ঘণ্টাখানেক পর তানভীর বাসায় ফিরেছে। আবিরের কাছ থেকে সবই শুনেছে। মেঘকে দেখতেও গিয়েছিল, কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি। রুমে বসে কি করবে বুঝতে পারছে না। তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে। তানভীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করলো। বন্যা বলল, আসসালামু আলাইকুম। তানভীর উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, আপনি কি বাসায়? মেঘ কোথায় বলতে পারেন? এতগুলো কল দিচ্ছি, রিসিভ করছে না তো, তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম। তানভীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি বাসায়। বলো তো ঘুমাচ্ছে মনে হয় ফোন সাইলেন্ট করা। বন্যা আবারও প্রশ্ন করলো, মেঘের কি সরকারিতে চান্স হয়েছে? তানভীর ভারী কণ্ঠে উত্তর দিল, না, প্রাইভেটে। তোমার? বন্যা মন খারাপ করে বলল, আমারও। তানভীর ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না, যা হবে ভালোই হবে। ডিউতে তো তোমার চান্সও হয়েছে শুনলাম। বনুরে বুঝিয়ে দুজনে ভর্তি হয়ে পড়ো। হয়তো আল্লাহ চাচ্ছেন 2 বান্ধবী একসাথে থাকো। বন্যা মৃদু হেসে উত্তর দিল, হয়তোবা। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তানভীরও আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দিয়েছে। অনেক ভেবেচিন্তে মেঘ একটা প্ল্যান করেছে। আবির ভাইয়ের জন্মদিনের দিনই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ হোক বা না, সে ইলুকচুরির সমাধান চায়। অষ্টাদশী যতটা উত্তেজিত, ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধু কু গাইছে। সকাল থেকে বন্যাকে কম করে হলো 100 বার কল করেছে। মেঘ বিশাল এক লিস্ট তৈরি করেছে, কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে? গতকালই রেজাল্ট দিল।
এই অবস্থায় শপিংয়ে যাবে বললে আব্বু কি করবে আল্লাহই জানে। আলী আহমদ খান আর মালিহা খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছেন, কিন্তু সেসব শুধুই পড়াশোনা নিয়ে। শপিংয়ে যেতে দিবে কি না, আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মু সঙ্গে যায় তাহলে তো আবির ভাইয়ের জন্যে কিছুই নিতে পারবে না সে। বিকালের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে। আমি কি করব বল না প্লিজ। তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমায় নিয়ে যাস, আমিও শপিংয়ে যাব তোর সাথে। কিন্তু বাসায় বসে থেকে কি করবি করছিস কেন? বাসা থেকেই তো বের হতে পারবো না। তাহলে একটা উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। সেটা কিভাবে করে? আমি তো কখনো করিনি। আমিও করিনি, কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে, কিন্তু বিস্তারিত জানি না। এখন কি করব? তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস। ভাইয়াকে বলার সাহস নেই আমার। যদি জিজ্ঞেস করে কি আনবো বা বলে আমি এনে দেই তখন? না চিন্তিত স্বরে বলল, সেটাও হতে পারে, কিন্তু কি করার, কিছুই করার নেই। বের হতে যেহেতু পারবি না তাহলে রিস্ক তো নিতেই হবে, আর নাহলে বাদ দে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, বাদ দিতে পারবো না। আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন। বন্যা পুনরায় বলল। যদি বলে জান্নাত আপুকে ভালোবাসেন তখন কি করবি? মেঘের কণ্ঠস্বর ভিজে আসছে, ভেজা কণ্ঠে বলল, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বিদ্যালয়ে ভর্তি হব সেখানের হোস্টেলে চলে যাব, আর বাসায় ফিরবো না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাই মনের আড়ালও হয়ে যাবেন। শেষ কথাটুকু বললে কান্না শুরু করে দিয়েছে। বন্যা কিছু বলার আগে কল কেটে দিয়েছে মেঘ। রাত 10টার দিকে মেঘ তানভীরের জন্য ব্যালকনিতে পায়চারি করছে। তানভীরকে কিভাবে কি বলবে সেই শব্দগুলো সাজাচ্ছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তানভীর ফিরছে না। কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ফোনে কথা বলছিল। মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফোন কানে রেখেই বলল, আয়। মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশে থেকে কে যেন কি বলছে। আবির উচ্চস্বরে হেসে উত্তর দিল, আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো, রাখছি। কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের ফোনে বলা কথাটা মেঘের মাথায় ঘুরছে। এক মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। কার সাথে কথা বলছিল, কিসের কথাই বা বলছিল। মেঘ এসব ভাবনায় মগ্ন। আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? কথা বলছিস না কেন? মেঘ নড়ে উঠল, শীতল কণ্ঠে বলল, অনলাইনে শপিং কিভাবে করে? মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভ্রুজোড়া কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো। আবির ভেবেছিল এখনো হয়তো রেজাল্টের চিন্তায় মেঘ মন খারাপ করে আছে, কিন্তু সে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভাবছে বা শপিং করতে চাচ্ছে, এতে আবির খুব খুশি হয়েছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কি লাগবে বল, আমি এনে দেবো। মেঘ মাথা নিচু করে জানালো, আমায় শিখিয়ে দেবেন প্লিজ? আবির নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নাম্বারে দিয়ে শপিংয়ের সিস্টেম বুঝিয়ে দিয়েছে। মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল। আবির পুরো কণ্ঠে জানালো, এই কার্ডটা আমার ছিল, আজ থেকে এটা তোর, যখন যা ইচ্ছে কিনতে পারিস। সাথে ক্রেডিট কার্ডের পিন নাম্বারটাও বলে দিয়েছে। আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য বনে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বৃহৎ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বড় করে নিঃশ্বাস ছেড়ে ভ্রু গুটিয়ে বলল, এইভাবে তাকাস না প্লিজ। মেঘ সঙ্গে সঙ্গেই মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমার যাওয়ার পানে। আজ রাত 12টায় আবিরের জন্মদিন। বন্ধুরা আবিরকে আটকে রেখেছে। আবির কখনো জন্মদিন পালন করে না, কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে। তাই সবাই মিলে প্ল্যান করেছিল। তানভীরকেও আগে থেকে সবকিছু জানিয়ে রেখেছিল। কাছের 4 বন্ধু আর তানভীর বাদেও আরও 20 জন বন্ধু আসছে। ওদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না। আবিরের জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করেই আসছে। বিশাল বড় কেক, সাথে গিফট, পার্টি স্প্রে সব নিয়ে আসছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলে রাত 10টার পরই কেক কেটে ফেলেছে। বন্ধুদের হই হুল্লোড় শেষে সবাইকে নিয়ে রেস্তোরাঁয় গেছে। খাওয়া দাওয়া শেষে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানভীর বাসার দিকে চলে আসছে। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টায় তখন আবির আর তানভীর বাসায় ঢুকেছে। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। খানবাড়িতে কখনোই কারো জন্মদিন পালন করা হয় না, তাই জন্মদিন আর অন্য দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে। তানভীরও রুমে চলে গেছে। আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। একবার তাকিয়ে দেখলো, নিচ থেকেও তাকিয়ে দেখেছে ব্যালকনিতে মেঘ ছিল না, দরজাও চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে আবিরের মন কিছুটা খারাপ হলো।
যত ব্যস্তই থাকুক না কেন আবিরের মাথায় সব সময় থাকে বাসায় কেউ একজন তার অপেক্ষা করছে। ভাবতেও ভালো লাগে, তবে আজ তার ব্যতিক্রম ঘটল। আবির কয়েক মুহূর্ত থেমে আবারও নিজের রুমের দিকে চলে গেল। এক হাতে গিফটগুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতে আশ্চর্য নয়নে তাকালো। রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে, বিছানার উপর একটা কেক রাখা, তার আশেপাশে ছোট বড় বেশ কয়েকটা গিফট বক্স। আকস্মিক মেঘ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ আবিরের সামনে ধরে কাপা কাপা গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।